আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহসানস টিউটোরিয়ালের পক্ষ থেকে সবার জন্য শুভকামনা। আজ তোমাদের জন্য প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে আলোচনা করব। চলো তাহলে আমরা আলোচনা শুরু করি। প্রথমেই সংজ্ঞা। প্রেজেন্ট সিম্পল টেন্সের সংজ্ঞায় বলা হচ্ছে বর্তমানে কোনো কাজ সাধারণভাবে হয়, অভ্যাস, চিরন্তন সত্য, প্রাকৃতিক ঘটনা, কোনো সাধারণ বর্ণনা বা বিবৃতি বোঝালে প্রেজেন্ট সিম্পল টেন্স বা যেটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সও বলি। আচ্ছা, সংজ্ঞাটা থেকে আমরা কিছু বিষয়কে আলাদা করি। বর্তমান কালে, কাজটা বর্তমান কালে হতে হবে। কোনো কাজ সাধারণভাবে হয়, সাধারণভাবে হয় এমন কাজগুলো প্রেজেন্ট সিম্পল টেন্স। অভ্যাস প্রেজেন্ট সিম্পল টেন্সে সলভ করতে হয়। চিরন্তন সত্যগুলো প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। প্রাকৃতিক ঘটনা প্রেজেন্ট সিম্পল টেন্স হয় এবং সাধারণ কোনো বর্ণনা এগুলো প্রেজেন্ট সিম্পল টেন্স হয়। চলো আমরা প্রত্যেকটা ভেঙে ভেঙে দেখি, প্রত্যেকটা নিয়ে আলাদা করে আলোচনা করি। যেমন ডিসক্রাইব এ ট্রুথ, এটা চিরন্তন সত্য হোক, প্রাকৃতিক ঘটনা হোক অথবা কোনো বৈজ্ঞানিক ফ্যাক্ট বা সত্য হোক। যেমন উদাহরণ দেখো, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, এটা একটা চিরন্তন সত্য বা একটা ন্যাচারাল ইভেন্টও বলতে পারো তোমরা। গরু দুধ দেয়, এটা একটা প্রাকৃতিক ঘটনা। গোলাপের সুগন্ধ আছে, এটা ন্যাচারাল, এটা প্রাকৃতিক ঘটনা। পানি 80°C ফোটে, এটা একটা বৈজ্ঞানিক ফ্যাক্ট। হ্যাঁ, এটা সবসময় একই রকমই থাকে, এটা কোনো পরিবর্তন হয় না। পাখিরা বাসা তৈরি করে, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা হচ্ছে এক একটা চিরন্তন সত্য বা প্রাকৃতিক ঘটনা বা ন্যাচারাল বৈজ্ঞানিক ফ্যাক্ট। এর মধ্য দিয়ে আমরা এগুলোকে এর আওতায় নিয়ে আসতে পারি। সুতরাং এগুলো যখন তোমরা ইংরেজি করবা, তোমাদেরকে প্রেজেন্ট সিম্পল টেন্সেই এগুলো ট্রান্সলেট করতে হবে। আমরা ট্রান্সলেশন এবং স্ট্রাকচার পরে দেখব। প্রথমে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সটা আগে চিনে নিই। তাহলে তোমরা কি বুঝতে পেরেছো এই ধরনের বাক্যগুলো হলো প্রেজেন্ট সিম্পল টেন্স? আরো আছে, চলো সেটা দেখি। আমরা বলছিলাম যদি কোনো কারো হ্যাবিট বা অভ্যাস হয়, কোনো শখ বা অ্যাকশন দ্যাট রিপিটেডলি হ্যাপেন্স, এটা একটু দেখো। অ্যাকশন মানে কাজ, দ্যাট মানে যেটা, রিপিটেডলি হ্যাপেন্স মানে বারবার পুনরায় পুনরায় যে কাজটা ঘটতে থাকে, এগুলোকেও প্রেজেন্ট সিম্পল টেন্সে আমরা ট্রান্সলেট করব। যেমন দেখো, আমি রোজ সকালে বই পড়ি, এটা তোমার অভ্যাসও বলতে পারো। অথবা দেখো, রোজ সকালে মানে এই প্রতিদিন সকালে এই ঘটনাটা ঘটে, এটাকে রিপিটেডলি হ্যাপেনিং অ্যাকশন আমরা বলতে পারি। মা প্রতিদিন রান্না করেন, প্রতিদিন সবসময় এই ঘটনা ঘটে। সে প্রতিদিন ব্যায়াম করে, মানে রিপিটেডলি এই কাজটা ঘটছে। আমরা রাতে তাড়াতাড়ি ঘুমাই, এটা আমার অভ্যাস। তারা মাঠে কাজ করে, এটা একটা সাধারণ বর্ণনা। যদিও এখানে সাধারণ বর্ণনাটা আমরা বলি নাই, পরের টপিকে সেটা পাবো। সেটা ডিলিট করে দিই এখান থেকে, এটা বাদ। হ্যাঁ, পরের বাক্যটা দেখো, আমি গাছ লাগাতে পছন্দ করি, ইট ইজ মাই হবি। সে বই পড়তে ভালোবাসে, ইট ইজ হিজ হবি। তো এগুলোকে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স বলবো। প্রেজেন্ট সিম্পল টেন্সের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার কাজে লাগিয়ে এগুলো ইংরেজি করব। চলো আরো দেখি প্রেজেন্ট সিম্পল টেন্স কোন কোন ক্ষেত্রে হয়। দেখো, যদি কোনো বাক্যে কোনো একটা শিডিউল বলা থাকে বা প্রোগ্রাম বা টাইম টেবল, একই, সবগুলো শব্দের অর্থ একই, এরকম যদি থাকে এগুলো কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্সে সলভ করতে হয়। যেমন বাসটি প্রতিদিন সকাল 10টায় ছাড়ে, তাহলে এটা একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স। ট্রেনটি শুক্রবার বন্ধ থাকে, এটাও প্রেজেন্ট সিম্পল টেন্স। আমি ভোর 5টা 30-এ ঘুম থেকে উঠি, এটা একটা টাইম টেবল, তাই না? সো এটাকেও আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সলভ করতে হবে। চলো দেখি আমরা স্ট্রাকচারটা জেনে নিই। ও আচ্ছা, আরেকটা বিষয় আছে যে অভ্যাস বা কোনো চিরন্তন সত্য বৈজ্ঞানিক ঘটনা কিছুই না,
জেনারেল স্টেটমেন্ট, যেমন আমি একজন ছাত্র, সে খুব ভালো গান গায়। দেখো এগুলো কিন্তু সব প্রেজেন্ট টেন্সে, কোনোটাই কিন্তু পাস্ট টেন্সে না। এটাই যদি আবার আমি একজন ছাত্র ছিলাম, তখন কিন্তু পাস্ট টেন্সে চলে যাবে। এটা বর্তমান কাল, আমি একজন ছাত্র, সো এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। সে খুব ভালো গান গায়, আমার ভাই ঢাকায় থাকে। এগুলো সবই একটা জেনারেল স্টেটমেন্ট, মানে সাধারণ কথাবার্তা। নীল আকাশ দেখতে সুন্দর, বাগানটি অনেক বড়, জাস্ট একটা জেনারেল স্টেটমেন্ট। হ্যাঁ, আচ্ছা, এবার একটু চলো আমরা টেস্ট করি যে তোমার প্রেজেন্ট সিম্পল টেন্স চিনতে পেরেছো কিনা। টেস্ট ইউর সেলফ। কোনগুলো প্রেজেন্ট সিম্পল টেন্স সেটা তোমাকে বের করতে হবে। আমি প্রতিদিন সংবাদপত্র পড়ি। তারা মাঠে ক্রিকেট খেলছে। মা ইতোমধ্যে দুপুরের খাবার রান্না করেছেন। আমরা ৩ ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি। ৫ নম্বর বাক্য, সে খুব ভালো গান গায়। ৬ নম্বর বাক্য, বিড়ালটি দুধ পান করছে। তুমি কি তোমার বাড়ির কাজ শেষ করেছো? ছোট ভাইটি সকাল থেকে ঘুমাচ্ছে। পাখিরা আকাশে ওড়ে। সে এখন একটি চিঠি লিখছে। তোমরা ১ মিনিট সময় নাও, ৩০ সেকেন্ড সময় নাও। এর মধ্যে কোন নম্বর বাক্যগুলো প্রেজেন্ট সিম্পল টেন্স? পরের স্লাইডে আমাদের উত্তর দেয়া আছে, তোমরা তোমাদের উত্তরের সাথে সেই উত্তরগুলো মেলাবে। আমার ধারণা এতক্ষণে তোমরা বুঝতে পেরেছো। চলো উত্তরগুলো দেখে আসি। হ্যাঁ, ওই বাক্যগুলোর মধ্যে ১ নম্বর, ৫ নম্বর এবং ৯ নম্বর বাক্যটি প্রেজেন্ট সিম্পল টেন্সে ছিল। চলো দেখি আবার। আমি প্রতিদিন সংবাদপত্র পড়ি। প্রতিদিন তার এই ঘটনাটা ঘটে, অর্থাৎ রিপিটেড অ্যাকশন, প্রতিদিন, এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। ২ নম্বর বাক্যটা কি বলছে? তারা মাঠে ক্রিকেট খেলছে। এই কাজটা চলমান আছে। চলমান থাকলে প্রেজেন্ট সিম্পল হবে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। মা ইতিমধ্যে দুপুরের খাবার রান্না করেছেন। কাজটা শেষ হয়ে গেছে। কাজ শেষ হলে প্রেজেন্ট সিম্পল হবে না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আমরা ৩ ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি। এই কাজটা চলমান আছে, হ্যাঁ, অপেক্ষা করছে তারা এখন, এবং ৩ ঘন্টা ধরে, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সে খুব ভালো গান গায়। দেখো, সে কিন্তু গান গাচ্ছেও না বা তার গান গাওয়া শেষও হয়নি। জেনারেল স্টেটমেন্ট, তার সম্পর্কে একটা বিবৃতি, সে খুব ভালো গান গায়। সুতরাং এইটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। বিড়ালটি দুধ পান করছে, কাজ চলমান আছে, সো কন্টিনিউয়াস হবে। তুমি কি তোমার বাড়ির কাজ শেষ করেছো? কাজটা শেষ করেছে কিনা সেটা নিয়ে প্রশ্ন করেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ছোট ভাইটি সকাল থেকে ঘুমাচ্ছে, সে এখনো ঘুমাচ্ছে, সো কন্টিনিউয়াস টেন্স। পাখিরা আকাশে ওড়ে, এখানে আকাশে উড়ছেও না বা ওড়া শেষও হয়নি, সো এটা একটা জেনারেল স্টেটমেন্ট। আকাশে ওড়ে, সবসময় ওড়ে, এটা তার একটা নেচার, এটা তার একটা এটা একটা প্রাকৃতিক ঘটনা বা আল্লাহর সৃষ্টির একটা ঘটনা, সো এটা কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সে এখন একটি চিঠি লিখছে, কাজটা সে করছে, সো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। সো গাইস, আই থিংক তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। চলো আমরা পরে দেখি। হ্যাঁ, এবার চলো আমরা গঠনগুলো শিখে নিই। প্রেজেন্ট সিম্পল টেন্সের গঠন। শুরুতেই সাবজেক্ট থাকবে। তোমরা জানো যে প্রত্যেক বাক্যে একটা করে সাবজেক্ট থাকে, আর তারপরেই থাকে ভার্ব, মেইন ভার্ব থাকবে, এবং বলা হচ্ছে মেইন ভার্বের বেস ফর্ম থাকবে এখানে, প্লাস অবজেক্ট থাকবে। তাহলে আমাদের বেস ফর্ম কোনটা সেটা একটু ধারণা নিতে হবে। হ্যাঁ, আমরা নিব একটু পরেই। আমি আবার বলি, প্রেজেন্ট সিম্পল টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। তোমরা একটু আমার সাথে বলো, প্রেজেন্ট সিম্পল টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। এখানে একটা জিনিস আমাদের শিখতে হবে, সেটা হলো ভার্বের বেস ফর্ম কোনটা। একটা জিনিস মনে রাখো, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পার্সন, হ্যাঁ, থার্ড পার্সন মানে আমিও না
আমার সামনে যে আছে সেও না, যে আমার কাছ থেকে দূরে আছে, হ্যাঁ, সেটা হচ্ছে থার্ড পার্সন। থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার, যেমন হি, সে, শি, ফিমেল জেন্ডার আর কি, ইট, এগুলো হচ্ছে থার্ড পার্সন এবং একক নাম, অর্থাৎ সিঙ্গুলার। তো এটা যদি হয় তখন কিন্তু ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। হ্যাঁ, যদি ভার্বের শেষের বানানের উপর ডিপেন্ড করে, এটা যদি সিএস, এক্স এগুলো থাকে সেক্ষেত্রে ইএস হয়, আর অন্যান্য ক্ষেত্রে এস হয়। হ্যাঁ, তো চলো আমরা ভার্বের বেস ফর্ম কোনটা এটা একটু দেখি। দেখো, ভার্ব অনেকগুলো ফর্মে আমরা ইংরেজিতে ব্যবহার করি। তার মধ্যে প্রথম ফর্মটাই হচ্ছে বেস ফর্ম, তারপরে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, তারপরে পাস্ট ফর্ম, তারপর পাস্ট পার্টিসিপল এবং ফিউচার ফর্ম। চলো দেখা যাক। যেমন এই ভার্বটা দেখো, ওয়াক। ওয়াক এটা একদম ভার্বের বেস ফর্ম, তাই না? মূল শব্দটা কি? ওয়াক। মানে যতক্ষণ পর্যন্ত আমরা একটা ভার্বের সাথে এস বা ইএস বা আইএনজি বা ইডি এই সমস্ত না লাগাই, একদম মূল যে ফর্মটা সেটাকেই বলে বেস ফর্ম। এটা প্রেজেন্ট পার্টিসিপল কখন হবে? যখন তুমি এটার সাথে আইএনজি লাগাবে। ওয়াকিং, প্রেজেন্ট পার্টিসিপলের প্রত্যেক ভার্বের সাথে আইএনজি লাগালে সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায় বা জিরান্ড হয়ে যায়। জিরান্ডটা অন্য জিনিস, সেটা আমরা পরে শিখবো। এবার দেখো পাস্ট ফর্ম, ওয়াক এর পাস্ট ফর্ম ওয়াকড, একটা ইডি লাগাতে হয়েছে এখানে। আর পাস্ট পার্টিসিপলও একই, ওয়াকড। এবং ফিউচার ফর্ম হচ্ছে যে কোনো ভার্বকে ফিউচার ফর্ম করতে গেলে তার সাথে শ্যাল বা উইল দিতে হয়। আমি এখানে শুধু উইল দিয়েছি, আহ, চাইলে এখানে শ্যালও দেয়া যাবে, কেমন? সো নেক্সট ভার্বটা দেখো, প্লে। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে প্লেইং, পাস্ট পার্টিসিপল প্লেড, পাস্ট ফর্ম হচ্ছে প্লেড, পাস্ট পার্টিসিপল হচ্ছে প্লেড এবং ফিউচার ফর্ম হচ্ছে উইল প্লে। একইভাবে শেয়ার, সুইম, টক, ওপেন, পারসু, এগুলো হচ্ছে বেস ফর্ম। একদম এস, ইএস, আইএনজি, ইটি এগুলো ছাড়া যে পিওর ফর্মটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। পারসু মানে কোনো কিছু অনুসরণ করা, হ্যাঁ, কোনো কিছুর পেছনে ছোটা, কেমন? এটা একটা নতুন শব্দ হতে পারে তোমাদের জন্য, এটা একটু মুখস্থ করে রাখো। ওকে, লেটস গো। আমরা বেস ফর্ম চিনলাম। এখন এখন তাহলে আমরা এই সেন্টেন্সগুলো ট্রান্সলেট করতে পারি, তাই না? যেমন দেখো, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। সাবজেক্ট হচ্ছে পৃথিবী, কারণ এই ঘোরার কাজটা তো সে করছে, তাই না? তাহলে আমরা এই সাবজেক্টটা লিখি দা আর্থ, আর টি এস আর্থ। এবার হচ্ছে ভার্ব, তাই না? চারদিকে ঘুরে, ঘোড়ার ইংরেজি কি? মুভস, তাই না? এম ও ভি ই, মুভ। মুভ মানে ঘোড়া। আচ্ছা, এখন দেখো এখানে সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর্থ একটা, তাই না? সো এর সাথে একটা এস লাগাইতে হবে আমাদের। দ্য আর্থ মুভস, চারদিকে, না? তাহলে রাউন্ড, আর ও ইউ এন ডি, রাউন্ড দ্য সান, এস ইউ এন, সান। আচ্ছা, আমি এখানে লাইভ লিখছি যে কারণে ক্যাপিটাল টা ক্যাপিটালে কিছু ভুল আসতে পারে, এটা তোমরা ঠিক করে নিয়ে যাও। এখানে দাঁড় আগে, এটা বড় হাতের হবে। আমরা সানটাকেও বড় হাতে লিখতে পারি, না লিখলেও এটা সমস্যা নাই। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। আচ্ছা চলো, গরু দুধ দেয়। তাহলে সাবজেক্টটা লেখো, দ্য কাউ দেয়, জিআইভিই। এস হবে কি হবে না বলো তো? ডেফিনেটলি হবে, যেহেতু এখানে কাউ একটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। গিভস, দ্য কাউ গিভস, এম আই এল, মিল্ক, মিল্ক। আচ্ছা, তাহলে গোলাপের সুগন্ধ আছে, তাহলে গোলাপ, তাই না? রোজ, ওকে আমরা একটু দা দিই, দা রোজ। থাকার ইংরেজি হচ্ছে হ্যাজ, হ্যাজ। সুগন্ধের ইংরেজি হচ্ছে গুড স্মেল, গুড স্মেল। ফাইন বা ফ্রাগ্রেন্স বলতে পারতে তোমরা। পানি 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটে, দেন ওয়াটার, ডব্লিউ এ টি ই আর, ওয়াটার। ফোটার ইংরেজি হচ্ছে বয়েল, বিও আই এল, এস দিতে হবে। ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। সি ডিগ্রিটা, ডিগ্রি চিহ্নটা
ডি, আচ্ছা আমরা লিখি এটা ডি ই জি আর, ডিগ্রি সেলসিয়াস, CELCI ইউএস সেলসিয়াস। নাইস। পাখিরা আশা করি এগুলো তোমরা করবে এখন। পাখিরা বাসা তৈরি করে, সো দ্য বার্ডস মেক নেস্ট। ওকে, সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তোমরা এগুলো পারবে। চলো আমরা কিন্তু এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স গুলো দেখলাম। আহ, এবার আমরা একটু দেখি, আমাদের নেগেটিভ সেন্টেন্স দেখি। শোনো, নেগেটিভ সেন্টেন্সের গঠন হলো, তোমরা সবসময় মনে রাখবা বাক্যকে নেগেটিভ করতে হলে একটা অক্সিলারি ভার্ব দরকার হয়। সো মূল ভার্বের সাথে, মূল স্ট্রাকচারের সাথে যেহেতু আমাদের কোনো অক্সিলারি ভার্ব ছিল না, সো আমাদেরকে এখানে ডু নট বা ডাজ নট নিতে হবে। সো স্ট্রাকচারটা দাঁড়ায় সাবজেক্ট প্লাস ডু নট, এটাকে সংক্ষেপে ডোন্ট লিখতে পারো। তবে ফর্মাল লেখার ক্ষেত্রে ডোন্ট না লেখাই ভালো, আমরা এটাকে স্পিকিং এর ক্ষেত্রে ব্যবহার করব। তোমরা এভাবেই লিখবা, ডু নট, সাবজেক্ট প্লাস ডু নট অথবা ডাজ নট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। হ্যাঁ, ডু নট এবং ডাজ নট কখন ব্যবহার করবে মনে রাখো, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি, শি, ইট, আর, থ্রোজ, অর্থাৎ বস্তুবাচক যত জিনিস আছে এগুলো কিন্তু সবই থার্ড পারসন, আইদার সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার। আর ব্যক্তিবাচকের মধ্যে হি, শি, ইটও অনেক সময় আমরা ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করি, এগুলোই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আদারওয়াইজ আমি, আমরা, তুমি, তোমরা এগুলো কিন্তু সব ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি থাকে তাহলে তোমরা ডাজ নট বসাবে। এবং যদি অন্যান্য ক্ষেত্র যেগুলো আছে, আই এটা ফার্স্ট পারসন, ইউ হলো সেকেন্ড পারসন, উই ফার্স্ট পারসন, দে থার্ড পারসন বাট প্লুরাল নাম্বার, এক্ষেত্রে তোমরা ডু নট বসাবে। এবং মনে রেখো যে ডাজ নট তুমি যখন বসাবে তখন কিন্তু ভার্বের শেষে থাকা এস বা ইয়েসটা উঠে যাবে, বিকজ তুমি তো এই এস বা ইয়েসটা এই ডুর সাথেই দিয়ে দিয়েছো এখানে। ডুর সাথে এস বা ইয়েস লাগানোর কারণেই কিন্তু এটা ডাজ নট হয়ে যায়। সো চলো এখন নেগেটিভ কিছু সেন্টেন্সকে আমরা ট্রান্সলেট করি। যেমন দেখো, সে মাংস খায় না। সো এটা কি, সে মাংস খায় না। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট নেব হি, হি, এবার খায় না। সো যেহেতু নেগেটিভ করতে হবে, ডু নট অথবা ডাজ নট। তোমরা বলো তো কি নিব এবার, ডু নট নাকি ডাজ নট? ডেফিনেটলি আমরা ডাজ নট নেব, কারণ এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো ডাজ, DUS, ডাজ নট, হি ডাজ নট, খাওয়ার ইংরেজি ইট। দেখো আমি কিন্তু এখানে ইটস লিখতে পারবো না, বিকজ এসটা অলরেডি আমি ডাজের সাথে দিয়ে দিয়েছি। তাহলে হি ডাজ নট ইট মিট, MEAT, মিট। ফাইন। এবার পরের বাক্যটাতে যাও, আমি ধূমপান করি না। সাবজেক্ট হচ্ছে আই। এবার নিশ্চয়ই তোমরা ডু নট নেবে, কারণ এটা ফার্স্ট পারসন। ডু নট, ধূমপান করার ইংরেজি হলো স্মোক, SMOK, স্মোক। ফাইন। আই ডু নট স্মোক, তারা ঝগড়া করে না। এটা তোমরা সলভ করো। তারার ইংরেজি হবে দে। তাহলে যেহেতু থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই এখানে তোমাকে ডু নট নিতে হবে। দে ডু নট quarrel। রুনি স্কুলে যায় না। রুনি ডাজন্ট গো টু স্কুল। ফ্যান্টাস্টিক। আশা করি তোমরা আরো অনেক বাক্য সলভ করতে পারবে এভাবে। এবার নেক্সট চলো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো দেখি, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য যদি হয় তাহলে স্ট্রাকচারটা হবে এরকম। তোমাদের সেই ডু বা ডাজটাকে একদম সাবজেক্টের শুরুতে আনতে হবে, সাবজেক্টের আগে বসাইতে হবে। তোমরা জানো যে বাক্যকে প্রশ্নবোধক করতে হলে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব বসাইতে হয়। সো আমাদের অক্সিলারি ভার্ব ডু ডাজ ছিল, সেটাই আমরা সামনে বসিয়ে দিলাম। সো ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, এবং তার সাথে একটা কোশ্চেন মার্ক দিতে হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ডু এবং ডাজ কোথায় বসাতে হবে। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা ডাজ ব্যবহার করব, এবং থার্ড পারসন প্লুরাল নাম্বার প্লাস অন্য অন্য যে কোনো নাম্বার শেষে আমরা ডু ব্যবহার করব। তাহলে চলো আমরা এই স্ট্রাকচার ব্যবহার করে কিছু ট্রান্সলেশন করে ফেলি। ওকে, এখানে বলছে, তুমি কি প্রতিদিন সকালে হাঁটো? চলো আমরা এটা ট্রান্সলেশন করে ফেলি। তুমি, তুমি যে হচ্ছে ইউ, যেহেতু এটা কোশ্চেন
প্রশ্নবোধক বাক্য আমাদেরকে নিশ্চয়ই ডু বা ডাজ নিতে হবে। দেখো শুরুতে কি আছে, ডু বা ডাজ। ইউ থাকার কারণে এটা হবে ডু, ক্যাপিটাল করি, ডু ইউ, ডু ইউ। এই আমরা সাবজেক্ট নিয়ে ফেললাম। এবার আমরা নেব ভার্বের বেস ফর্ম, হাঁটো। হাঁটার ইংরেজি কি বাবা? হাঁটার ইংরেজি হচ্ছে ওয়াক, WALK। ডু ইউ ওয়াক প্রতিদিন সকালে? সো এভরি মর্নিং, ইয়ার ওয়াই, এভরি মর্নিং, শেষে একটা কোশ্চেন মার্ক। এই যে হয়ে গেল, ডু ইউ ওয়াক এভরি মর্নিং, এটা হয়ে গেল। সো নেক্সট সেন্টেন্স, আশা করছি তোমরাই পারবে। সে কি নিয়মিত স্কুলে যায়? সে, তাহলে আমরা ডু নেব নাকি ডাজ নেব? ডেফিনেটলি আমরা ডাজ নেব। ডাজ হি গো, গোর সাথে নিশ্চয়ই এজ বসাবো না, কারণ আমরা ডাজ নিয়েছি এখানে। ডাজ হি গো টু স্কুল নিয়মিত, রেগুলারলি, GLY, তারপর কোশ্চেন মার্ক। তোমরা বাকিগুলো সলভ করে নেবে, এবং যদি কোনোটাতে কনফিউশন হয়, এই ক্লাসের শেষ স্লাইডে আমার নাম্বার দেওয়া আছে, তোমরা সেখানে হোয়াটসঅ্যাপ করবে, কেমন? ক্লাসটাকে ছোট রাখার জন্য আমি পরের স্লাইডে যাচ্ছি। থ্যাংক ইউ। সো এখন বেসিক্যালি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা এই হোমওয়ার্কগুলো বাসায় সলভ করবে। যেমন ভার্ব কারেকশন, শি গো ফর এ ওয়াক আর্লি ইন দ্য মর্নিং। সো তোমরা দেখতে পাচ্ছ যে আর্লি ইন দ্য মর্নিং, প্রতি প্রতি খুব সকালে সে হাঁটতে যায়, এটা তার একটা অভ্যাস। যেহেতু এটা তার একটা অভ্যাস, সো এটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ট্রান্সলেট করতে হবে। সো আমরা জানি যে সি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে আমাদের গোটা গোজ হয়ে যাবে, তাই না? দেন এই বাক্যটা আমার কারেকশন হবে। সো এইভাবে তোমরা বাকি বাক্যগুলো সলভ করবে। আহ, আমি আর তোমাদেরকে এখানে সময় দিচ্ছি না, তোমরা ভিডিওটাকে পজ করে এই আনসারগুলো আগে নিজের খাতায় লিখবে। লেখার পর আমি আনসার পরের স্লাইডে সঠিক উত্তরটা বলে দিয়েছি, সেটার সাথে মেশাবে। কোনোটা বুঝতে না পারলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে। এই হচ্ছে আনসার। আবার আরেকটা স্লাইডে আরো কিছু হোমওয়ার্ক আছে, এগুলো তোমরা সলভ করবে একইভাবে, ভিডিওটা পজ করে নিয়ে খাতায় লিখে সলভ করবে, এবং এরপরে আনসার দেওয়া আছে। হ্যাঁ, এই হচ্ছে আনসার। এগুলো তোমরা দেখে নেবে। হ্যাঁ, আরো কিছু হোমওয়ার্ক আছে, সেটা অন্যভাবে দেখো। এখানে রাইট ফর্ম অফ দ্য ভার্ব বসাতে বলেছি আমি। এটা হচ্ছে যেমন দেখো, হি ড্যাশ টু, হি গো টু দ্য অফিস এভরিডে। দেখো এভরিডে থাকার কারণে এটা কিন্তু একটা প্রেজেন্ট সিম্পল টেন্স, আর তোমরা অর্থ করেও বুঝছো। আমি আশা করি এই শব্দ দিয়ে তোমরা বুঝবে না, তোমরা পুরো বাক্যের অর্থ করে টেন্স চেনা শিখবে। যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এখানে গোটা গোজ হয়ে যাবে। এইভাবে ভিডিও পজ করে তোমরা এই স্লাইডে যে বাক্যগুলো আছে এগুলো সব সলভ করবে, এবং এরপর স্লাইডে আমি উত্তর দিয়েছি সেগুলোকে মেলাবে। কোনোটা বুঝতে সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, কেমন? সো দিস ইজ দ্য আনসার। অ্যান্ড নেক্সট স্লাইড, চলো দেখি আমরা। প্রেজেন্ট সিম্পল টেন্স, এগুলো বলেই দিয়েছি, এগুলো প্রেজেন্ট সিম্পল টেন্স, তোমরা এগুলো পড়ে চিনবে, নিজের এতক্ষণ যা শিখলো তার সাথে মেলাবে, এবং এগুলো ট্রান্সলেট করবে। এগুলো একটু বড় বাক্য আমি দিয়েছি যাতে তুমি আহ, আহ, এগুলোকে আরেকটু তোমার রাইটিং স্কিলটা বাড়ে। চলো আমি একটা সলভ করে দিই। এই বাক্যটাকে সবচেয়ে বড় দেখতে পাচ্ছি, এটাই সলভ করে দিই। এখানে বলছে যে পরিষ্কার জল পান করা স্বাস্থ্যের জন্য ভালো। স্বাস্থ্যের জন্য ভালো, হ্যাঁ। আচ্ছা, কোন জিনিসটা স্বাস্থ্যের জন্য ভালো? পরিষ্কার জল পান করা। এটাই হচ্ছে আমাদের সাবজেক্ট। চলো আমরা সাবজেক্টটা লিখে নিই। ড্রিঙ্কিং ক্লিন ওয়াটার, ড্রিঙ্কিং, DRINKING, ড্রিঙ্কিং পিওর ওয়াটার। আচ্ছা, স্বাস্থ্যের জন্য ভালো, এখানে ভার্ব কোনটা? দেখো, যদি এভাবে বলি, পরিষ্কার জল পান করা হলো, স্বাস্থ্যের হলো, তার মানে ইজ হচ্ছে এখানে ভার্ব। ইজ গুড ফর হেলথ।
টিএইচ হেলথ। ওকে ফাইন, এই বাক্যটা হলো। তোমরা অন্য বাক্যগুলো ট্রান্সলেট করে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, কেমন? সো আমি একদম ক্লাসের শেষ দিকে আহ, আমার এই স্লাইডে তোমাদের যে কোনো ধরনের কোয়েরি বা তোমরা যদি অনলাইন ব্যাচে পড়তে চাও, এই নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। দয়া করে হোয়াটসঅ্যাপ করবে, কল দিলে হয়তো সবার কল রিসিভ করা সম্ভব হবে না। আচ্ছা, আমি আর দুটো জিনিস আলোচনা করব। এটা যারা একটু অ্যাডভান্স লেভেলে শিখতে চায় তাদের জন্য। দেখো, প্রেজেন্ট সিম্পল টেন্সের কিছু ভার্ব আছে যেগুলো প্রেজেন্ট সিম্পল ছাড়া তুমি কখনো কন্টিনিউয়াস করতে পারবে না। যেমন দেখো, এখানে লেখা আছে আই অ্যাম নোয়িং হিম, আমি তাকে চিনছি। এটা কিন্তু ভুল। মানে এটা কখনো হয় না যে তুমি কাউকে চিনতেই থাকবা, তুমি তাকে চেনো। সো রাইট বাক্যটা হবে আই নো হিম, আমি তাকে চিনি। অর্থাৎ অর্থাৎ এই নো ভার্বটাকে কখনই আমরা কন্টিনিউয়াস ফর্মে নিতে পারি না। যেমন ভাবে আমরা পারি না আমি তাকে ভালোবাসছি, আই এম লাভিং হিম, নট দ্যাট আই লাভ হিম বলতে হবে, আই হেট হিম বলতে হবে, আই বিলিভ হিম বলতে হবে। আমি বিলিভিং মানে আমি বিশ্বাস করছি, এরকম হয় না আর কি। হ্যাঁ, কিভাবে আন্ডারস্ট্যান্ড ওয়ার্ড, এই ভার্বগুলো কখনো কন্টিনিউয়াস ফর্মে হয় না, এগুলো আমরা সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট ফর্মেই করব। আর একটা জিনিস খেয়াল করো, ফিক্সড ফিউচার মানে কোনো একটা ভবিষ্যতের কাজ নির্ধারিত হয়ে গেছে অলরেডি, সেটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সলভ করতে পারি। যেমন দেখো, দ্য ট্রেন লিভস অ্যাট 9 p.m. টুনাইট, আজ রাতে, আজ রাত 9টায় ট্রেনটা ছাড়বে। সো এখনো কিন্তু এইটা তোমার কাছে ফিউচার, বাট একই সাথে টু নাইট দেওয়ার কারণে এটা প্রেজেন্ট হয়ে গেছে এবং এটা একটা ফিক্সড শিডিউল। সো এটাকে আমরা দ্য ট্রেন লিভস অ্যাট 9 p.m. এভাবেই ট্রান্সলেট করতে পারি। সো থ্যাংক ইউ ফর টুডেইস। আচ্ছা, আমি বোধহয় একটা জিনিস একটু স্কিপ করে ফেললাম। সেটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চেনার কিছু সাইন আছে। সেগুলো হচ্ছে যেমন এভরিডে, এভরি উইক, হ্যাঁ, টুনাইট, টুডে। অর্থাৎ এই প্রেজেন্ট বাচক শব্দগুলো যদি কোথাও কোনো বাক্যের মধ্যে থাকে, তোমরা বুঝতে পারবে যে সেটা প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সলভ করতে হবে। সো থ্যাংক ইউ ফর টুডে। আবার কোনো ক্লাস নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। এবং বেসিক্যালি আমি আহ, পুরো গ্রামারটাই এইভাবে একটার পর একটা সিরিজ আকারে দিতে থাকবো তোমাদের সুবিধার জন্য। ভালো থেকো সবাই, আর ভিডিওটা পছন্দ হলে লাইক এবং সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।